আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের পড়াবো পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্র একাদশ শ্রেণীর জন্য প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এর আগে দুটো ক্লাস নেওয়া হয়েছে তোমাদের এই অধ্যায়ের উপরে। আজকে আমরা জানব বঙ্গভঙ্গ রদ সম্পর্কে। এর আগের ক্লাসটা ছিল বঙ্গভঙ্গ সংগঠিত হওয়ার কারণগুলো সম্পর্কে। তো আজ আমরা জানি, দেখো, বঙ্গভঙ্গ রদ কেন করা হলো সে সম্পর্কে আমরা ছোট করে জানবো। তার আগে দেখো, বঙ্গভঙ্গ শুরু থেকেই এটা বর্ণ, হিন্দু ও কায়েমি স্বার্থবাদী মহল এবং তীব্র বিরোধিতা শুরু করে এবং বঙ্গভঙ্গ রদের জন্য কি করলেন, আন্দোলন শুরু করে দিলেন। পরবর্তীকালে 1911 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিত এক সভায় সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন। কে বঙ্গভঙ্গ রদ করেন? সম্রাট পঞ্চম জর্জ। এরপরে আমরা জানি, দেখো, বঙ্গভঙ্গের রদের যে কারণগুলো ছিল, এক নাম্বার ছিল হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন। এই হিন্দু জাতীয়তাবাদী আন্দোলনটা কি ছিল? হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ বাংলা বিভক্তিকে তাদের জাতীয়তাবাদী বিরোধী বলে বিবেচনা করেন। তারা মনে করেন বাঙালিরা এক স্বতন্ত্র জাতি, তাদের বিভক্ত করার অর্থ তাদের কৃষ্টি সভ্যতায় আঘাত আনা এবং সেটা হবে অযৌক্তিক। কলকাতার জাতীয়তাবাদী নেতা স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ বঙ্গভঙ্গের বিরুদ্ধে কি করলেন? আন্দোলন গড়ে তুললেন। এরপরে আমরা আসি, দেখো, মুসলিম নেতৃবৃন্দের অক্ষমতা। যে মুসলিম নেতৃবৃন্দের অক্ষমতাটা কি ছিল? মুসলিম নেতৃবৃন্দের সাংগঠনিক ক্ষমতার অভাবে বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গ রদের বিরুদ্ধে মুসলমানরা প্রচণ্ড গণ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়নি। এরপরে কি আসবো, দেখো, মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকাটা কি ছিল? বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতার মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী শতান্ত হয়ে আন্দোলন শুরু করে। কলকাতার আইন ব্যবসায়ীরা তাদের ব্যবসার ক্ষতি হওয়ার আশঙ্কায় আন্দোলন অংশ নেন। পরবর্তীতে পূর্ব বাংলার ব্যবসা বাণিজ্য প্রসার ঘটায় কলকাতার ব্যবসায়ীরা প্রমোদ গণেন। অর্থাৎ যখন ঢাকাতে হাইকোর্ট হলো, আইন ব্যবসা শুরু হয়ে গেল, তখন এর আগের ক্লাসে আমরা পড়েছি যে কলকাতার যে আইননুকরা এবং বিভিন্ন সাংবাদিক তারা মনে করলেন তাদের দামটা কমে গেল, তাদের খুব একটা কি হবে না, কাস্টমার হবে না, এরকম ভাবেন। তারপরে আমরা আসি, দেখো, মুসলিম, এটা পড়া হলো মধ্যবিত্ত বুদ্ধিজীবীর যে ভূমিকাটা, সেটা নিয়ে আমরা একটু পড়ি যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কলকাতার মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণী কি হলো, স্বাতন্ত্র হয়ে আন্দোলন শুরু করে। আর এই আন্দোলনে যেটা বলা হলো তোমাদেরকে, এরপরে তোমাদেরকে স্বরাজ আন্দোলনের ভূমিকাটা আমরা একটু জানি। দেখো, বঙ্গভঙ্গ রদের ক্ষেত্রে ব্রিটিশ বিরোধী স্বরাজ আন্দোলন ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এ প্রসঙ্গে মহাত্মা গান্ধী 1908 সালে মন্তব্য করে বলেন, বঙ্গভঙ্গের পর ভারতের প্রকৃত জাগরণ ঘটেছে। এই বঙ্গভঙ্গ ব্রিটিশ রাজত্বের বিভাগের কারণ হয়। তার আগে দেখো, স্বদেশী আন্দোলনের যে ভূমিকাটা ছিল, 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর থেকেই স্বদেশী আন্দোলন কার্যকর হয়। স্বদেশী আন্দোলনটা কি ছিল? এই যে বিলেতি দ্রব্য বর্জনের মাধ্যমে হিন্দু জাতীয়তাবাদীগণ ব্রিটিশ শিল্পপতিদের উপর চাপ সৃষ্টি করেন যেন তারা ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ পরিকল্পনায় পরিহার করতে বাধ্য করেন। অর্থাৎ স্বদেশী আন্দোলনের মূল কথাটা কি ছিল? যে আমরা বিলেতি কোনো দ্রব্য কি করব না, ব্যবহার করব না, এবং আমরা নিজেদের তৈরি দ্রব্য ব্যবহার করব। এইভাবে স্বদেশী আন্দোলনে ভূমিকা পালন করে। এরপরে আমরা আসি, দেখো, হিন্দু সম্প্রদায়ের ব্যাপক প্রতিক্রিয়াটা কেমন ছিল। বঙ্গভঙ্গের কারণে কলকাতা কেন্দ্রিক হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখায়। তারা একে বঙ্গমায়ের অঙ্গচ্ছেদ বলে অভিহিত করে। এর আগে কিন্তু আমরা এটা পড়েছি যে বঙ্গমায়ের অঙ্গচ্ছেদটা কিভাবে হয় সেটা সম্পর্কে আমরা পড়েছিলাম, যে হিন্দুরা মনে করে যে বঙ্গমায়ের অঙ্গচ্ছেদ হলো, আর এটি এক পর্যায়ে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ লাভ করলো। তারপরে বিভিন্ন সময়ে পার করে 1911 সালের 12 ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত সম্রাট পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠিত রাজকীয় ঘোষণা বলে কি হলো, বঙ্গভঙ্গ রদ করা হলো। তারপরে এই যে প্রতিক্রিয়াটা কেমন হলো সেটা পড়েছিলাম আমরা, যে বঙ্গভঙ্গের রদের প্রতিক্রিয়াটা এবার কী ছিল। তো এবার আমরা আসবো মুসলিম লীগ 1906।
সর্বভারতীয় মুসলিম লীগ 1906 সালের 30শে ডিসেম্বর গঠিত হয়। কবে গঠিত হয়? 1906 সালের 30শে ডিসেম্বর। এটা মনে রাখবা, সর্বভারতীয় মুসলিম লীগ কবে গঠিত হয়। 1885 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। খেয়াল করো, 1906 সালে 30শে ডিসেম্বর হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ এবং 1885 সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়। আর এই যে মুসলমানদের দাবি দেওয়া স্বার্থ কংগ্রেসের কাছে ছিল কি? অবহেলিত। মূলত কংগ্রেস নেতৃস্থানীয় হিন্দু ব্যক্তিবর্গরই কি ছিল? অধিপত্য ছিল। অনগ্রসর অবহেলিত মুসলমানদের এগিয়ে নেওয়ার জন্য প্রগতিশীল নেতৃস্থানীয় মুসলমানরা একটি রাজনৈতিক সংগঠনের কি করলেন? প্রয়োজনীয়তা অনুভব করলেন। মুসলিম লীগ গঠনের ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যাদের নাম না বললেই না, তারা হচ্ছেন স্যার সলিমুল্লাহ, নবাব ভিকারুল মুলক খান বাহাদুর, তারপরে দেখো আহসানুল্লাহ, প্রিন্স আগা খান, আজমল খান প্রমুখ। এদের ভূমিকা ছিল অত্যন্ত সুদীর্ঘ। প্রথমে 1906 সালে আগা খানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি মুসলিম প্রতিনিধি দল সিমলার তৎকালীন বড়লাটের সাথে সাক্ষাৎ করে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন দাবি করে। এ দাবির প্রতি বড়লাটের সমর্থন পেয়ে মুসলিম নেতৃবৃন্দ একটি মুসলিম সংগঠন প্রতিষ্ঠার চিন্তা করেন। এই উদ্দেশ্যে কিন্তু স্যার সলিমুল্লাহ কী করে? 1906 সালে 30শে ডিসেম্বর ঢাকার সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন আহ্বান করেন। কত সালের কত তারিখে সর্বভারতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়, আহ্বান করা হয়? দেখো, 1906 সালের 30শে ডিসেম্বর। মনে রাখবা এটা। এই সম্মেলনে মুসলমানদের ইংরেজি শিক্ষার গুরুত্ব কী করা হলো? তুলে ধরা হয়। এই সম্মেলন শেষে নবাব ভিকারুল মুলকের সভাপতিত্বে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতির ভাষণে এই ভিকারুল মুলক বলেন, দেখো, যে মুসলমানদের প্রতি হিন্দুদের যে দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বঙ্গভঙ্গ রদকল্পে উগ্র সাম্প্রদায়িকতা ইত্যাদি উল্লেখ করেন এবং ওই সভায় ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ মুসলমানদের স্বতন্ত্র রাজনৈতিক দলের প্রস্তাব করেন। ওই সভাতেই কে স্বতন্ত্র রাজনৈতিক দলের প্রস্তাব করলেন? নবাব স্যার সলিমুল্লাহ। এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জন্ম লাভ করে নিখিল ভারত মুসলিম লীগে। এরপরে আমরা আসি, দেখো, মুসলিম লীগ গঠনের যে উদ্দেশ্যগুলো ছিল, যে মুসলিম লীগ কেন গঠন করা হবে, মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্যটাই বা কী, বা এর গুরুত্ব কতটুকু, আমরা সেটা সম্পর্কে একটু জানবো আজকে। দেখো, মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল? এক, ইংরেজ সরকারের প্রতি মুসলমানদের অনুগত্য বৃদ্ধি করা এবং ব্রিটিশ সরকারের কোনো নীতিমালা সম্পর্কে মুসলমানদের ভুল ধারণা দূর করা। দুই ছিল মুসলমানদের স্বার্থ অধিকারসমূহ বিভিন্ন দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে পেশ করা। তিন ছিল উপযুক্ত উদ্দেশ্যসমূহ সমন্বিত রেখে অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বৃদ্ধি করা। পরবর্তীতে 1907 সালে মুসলিম লীগের করাচি অধিবেশনে মুসলিম লীগের লক্ষ্য কিছুটা পরিবর্তন আনা হয়। আর এই যে উদ্দেশ্য হিসাবে কেন পরিবর্তনগুলো আনা হয়, দেখো, মুসলমানদের এক, পৃথক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা। দুই, মুসলমানদের সরকারি কাজে ন্যায্য অধিকার প্রদান করা। তিন, প্রাদেশিক হাইকোর্ট চিফ কোর্টে মুসলমানদের বিচারপতি নিয়োগ করা। চার, বিশ্ববিদ্যালয় শিক্ষা বিষয়ক বিভিন্ন কমিটিতে মুসলমান প্রতিনিধি নিয়োগের ব্যবস্থা করা। তার পরবর্তীতে দেখো, মুসলিম লীগের যে কার্যক্রমগুলো ছিল, মুসলিম লীগের কার্যক্রমগুলো কেমন ছিল? মুসলমানদের রাজনৈতিক সংগঠন হিসাবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উপমহাদেশে কী হয়? রাজনৈতিক উন্নয়ন দলটি বিশেষ ভূমিকা পালন করে। আর এই যে ন্যায্য অধিকার, স্বার্থ সংরক্ষণ, এই দলকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যেতে সচেষ্ট হয়। পরবর্তীতে 1909 সালে মর্লমিন্টো সংস্কার আইন, মনে রাখো, কত সালে মর্লমিন্টো সংস্কার আইন হয়? 1909 সালে। তারপরে 1916 সালে লগ্ন চুক্তি এবং 1940 সালে লাহোর প্রস্তাব। কত সালে লাহোর প্রস্তাব হয়? 1940 সালে লাহোর প্রস্তাব অধিবেশন দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই যে মুসলিম লীগের যে কার্যক্রমগুলো ছিল, কি কি কাজ ছিল, আমরা আজকে সেই কাজগুলো সম্পর্কে একটু জানি। সর্বভারতীয় মুসলিম লীগের সদর দপ্তর লগ্নতে স্থাপন করা হয়। বোম্বের স্যার আদমজি পীর ভাইয়ের সভাপতিত্বে 1907 সালের 29 ও 30শে ডিসেম্বর করাচিতে লীগের প্রথম অধিবেশন শুরু হয়। আমি আবারও বলছি, দেখো, 1907 সালের 29 ও 30শে ডিসেম্বর করাচিতে লীগের প্রথম অধিবেশন শুরু হয়।
তারপরে 1908 সালে 6ই মে সৈয়দ আমির আলীর উদ্যোগে লন্ডনে মুসলিম লীগের শাখা প্রতিষ্ঠা করা হয়। মুসলিম লীগের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে পৃথক মুসলিম প্রতিনিধিত্ব এবং সরকারি চাকরিতে মুসলমানদের নিয়োগের দাবি উত্থাপন করা হয়। তারপরে একটা সময় এসে এই মুসলিম প্রতিষ্ঠার শুরু থেকেই পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি করেছিল, যেহেতু 1909 সালের মর্লমিন্টো সংস্কার আইনের মাধ্যমে পৃথক নির্বাচন ব্যবস্থা কী করা হলো, প্রবর্তন করা হলো। তারপরে দেখো 1909 সাল চলে গেল, এরপরে 1916 সালের লগ্নটি চুক্তিতে মুসলিম লীগ হিন্দু মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট হয়। একটা আন্দোলন একটা দিনে কিন্তু সম্প্রসারিত হয়নি, বছরের পর বছর চলে গেছে। দেখো মুসলিম নেতৃবৃন্দ ভারতের সংবিধানে রূপরেখা প্রণয়নে হিন্দু মুসলিম সম্প্রীতির প্রয়োজনীয়তা বিশেষ স্থাপন করেন। পরবর্তীতে 1920 সালের খেলাফত আন্দোলনে মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। খেলাফত আন্দোলনে গান্ধীর সমর্থন প্রদান করে অসহযোগ আন্দোলন শুরু করেন। খেলাফত আন্দোলনে কে? গান্ধীজি কি করেন? সমর্থন করেন এবং অসহযোগ আন্দোলন শুরু করেন। খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলন, এই যৌথ আন্দোলনে ইংরেজ সরকার ভীত সম্ভ্রস্ত হয়ে পড়ে যে না, এবার মনে হয় আর পারবো না, এরকম তারা ভয় পেয়ে যায়। তার পরবর্তীতে 1924 সালে মুসলিম লীগ পৃথক নির্বাচন ব্যবস্থা পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। সেটা কত সালে? দেখো 1924 সালে। মুসলমানদের স্বার্থের পরিপন্থী 1927 সালের সাইমন কমিশন এবং 1929 সালের নেহেরু রিপোর্ট মুসলিম লীগ প্রত্যাখ্যান করে। পরবর্তীতে 1930 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বিলেতের দেখো মোহাম্মদ আলী জিন্নাহ কী করলো? বিলেতের 1930 সালে আইন ব্যবসা ছেড়ে ভারতে ফিরে আসেন এবং মুসলিম লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেন। পরবর্তীতে 1935 সালে যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা হলেও মুসলিম লীগ তা কী করেন? গ্রহণ করেনি। 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবে প্রথমবারের মতো মুসলিম লীগ ভারতবর্ষের সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট সুস্পষ্ট প্রস্তাব পেশ করে। এই লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব। দেখো কিসের ভিত্তি ছিল জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব? লাহোর প্রস্তাবের। আর যদি বলা হয় দ্বিজাতি তত্ত্বের জনককে, তোমাদেরকে বলতে হবে জিন্নাহ। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানরা তাদের পৃথক আবাসভূমির প্রয়োজনীয়তা তুলে ধরে। জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে বলেন, যে কোনো আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে মুসলমানরা একটি জাতি, কাজেই তাদের একটি স্বতন্ত্র আবাসভূমি প্রয়োজন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল যে মুসলমান একটা জাতি এবং তাদের একটি স্বতন্ত্র কি দরকার? আবাসভূমি দরকার। 1942 সালের পিস মিশন, 1946 সালের মন্ত্রী মিশন পরিকল্পনা, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের কিছুটা পরিবর্তন সাপেক্ষে পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তীতে যখন হয় তখন 1947 সালে ভারত শাসন আইনের মাধ্যমে পাকিস্তান ভারত নামে দুটি আলাদা রাষ্ট্র জন্ম লাভ করে। দেখো আমরা জানবো মুসলিম লীগ প্রতিষ্ঠার গুরুত্ব। তার মধ্যে এক হচ্ছে মুসলিম জাগরণের সূচনা। মুসলিম লীগ প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে আত্মজাগরণের সৃষ্টি হয়। কি হয়? মুসলিম লীগের মাধ্যমে আত্মজাগরণের সৃষ্টি হয়। পরবর্তীতে 1906 সালে মুসলিম লীগ নেতৃবৃন্দ এর পক্ষে অবস্থান নেন। কিসের পক্ষে? বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের অনুকূলে। তারা এই বিরোধিতা ও বয়কটের নিন্দা জানান। ভারতীয় কংগ্রেস নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। আর মুসলিম লীগ নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের পক্ষে মুসলমানদেরকে কি করলেন? ঐক্যবদ্ধ করলেন, অর্থাৎ একত্রিত করলেন। মুসলমানরা শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতিতে অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ার পেছনে কাজ করছে মুসলিম লীগের রাজনৈতিক সচেতনতামূলক প্রচারণা। তারপরে দেখো সর্বভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ। মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় সর্বভারতীয় রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলেন। এতে মুসলমানদের রাজনৈতিক বিষয়ে দ্বিগুণ আগ্রহ বেড়ে যায়, সংগঠনে নিজেদের দাবি উত্থাপনের সুযোগ পায়। সে কারণে কংগ্রেসের সাথে কখনো দেন দরবার আবার কখনো সমঝোতা করার পরিস্থিতি কি হয়? দেখা দেয়। এরপরে আসো নিজস্ব দলের সৃষ্টি। মুসলিম লীগ প্রতিষ্ঠার পূর্বে মুসলমানদের দাবি দেওয়া উত্থাপন আদায়ের কোনো ব্যবস্থা ছিল না। কি ছিল না? মুসলিম লীগ প্রতিষ্ঠার আগে মুসলমানদের দাবি দেওয়া বা উত্থাপন আদায়ের কোনো ব্যবস্থা ছিল না, যে কারণে স্মারকলিপি, চিঠিপত্র দিয়ে কখনো কংগ্রেসের মুখোপেক্ষ হয়ে দাবি আদায়ের চেষ্টা করা হতো। 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার পর থেকে সরকারের কাছ থেকে মুসলমানদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ের জন্য দলটি কাজ করে।
পরবর্তীতে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে বাধা। দেখো, মুসলিম লীগের প্রতিষ্ঠা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। কি করলো? সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, কারণ মুসলমানদের আলাদা রাজনৈতিক দল গঠন হিন্দু নেতৃবৃন্দ ভালোভাবে গ্রহণ করেনি। এই যে মুসলিমরা আলাদা একটা রাজনৈতিক সংগঠন করলো, এটা হিন্দুরা স্বাভাবিকভাবে ভালোভাবে নেয়নি। হিন্দু মালিকানাধীন বিভিন্ন সংবাদপত্র এর ব্যাপক সমালোচনা করে। বেঙ্গলি পত্রিকা একে সলিমুল্লাহ লীগ এবং সরকারের ভাতাভোগী ও তাবেদারদের সমিতি বলে বিদ্রূপ কটাক্ষ করে। শীঘ্রই দলটির বিলুপ্তি ঘটবে বলে পত্রিকাগুলো প্রচার করে। কংগ্রেসের হিন্দু মুসলিম নেতৃবৃন্দ দলটির প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। ফলে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দ্বিমুখী মনোভাবের কারণে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। এরপরে আমরা আসি, দেখো, পৃথক নির্বাচন ব্যবস্থা। লর্ড মিন্টো সিমলা ডেপুটেশনে মুসলমানদের আলাদা নির্বাচন ব্যবস্থার ব্যাপারে সহানুভূতি দেখান। কে? লর্ড মিন্টো সিমলা। যে কারণে 1909 সালের মরলো-মিন্টো সংস্কার আইনের অধীনে মুসলমান সম্প্রদায়ের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা মেনে নেয়, যা মুসলিম লীগের একটি বড় সাফল্য হিসাবে প্রকাশ করা হয়। কি হিসাবে? বড় সাফল্য হিসাবে। তারপরে দেখো, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। আমরা জানি প্রতিষ্ঠা লগ্ন থেকেই মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কি করত? স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার দিনে দলটির জনসমর্থন বাড়তে থাকে। প্রদেশগুলোতে দলের শাখা গঠিত হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1911 সালে রদ করা হয়। তখন মুসলিম লীগ এর বিরুদ্ধে কি করলো? আন্দোলন গড়ে তোলে। দল গঠনের প্রথম দিকে এই দলে অভিজাত শ্রেণীর প্রাধান্য ছিল, কিন্তু লাহোর প্রস্তাবের পর ব্যাপক ভিত্তিক জনসমর্থিত রাজনৈতিক দল হিসাবে কে আত্মপ্রকাশ করলো? মুসলিম লীগ। এদিকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের সম্পর্ককে অবনতি হলে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করেন। প্রস্তাবটি পাশ হলে মুসলিম লীগ কী করলো? পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে লর্ড মাউন্ট ব্যাটনের পরিকল্পনায় কংগ্রেস ও মুসলিম লীগের সম্মতিতে 1947 সালে কি হলো? ভারত বিভক্ত হয়ে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। আমরা এখান থেকে তোমাদের 4 মার্কের প্রশ্ন আসতে পারে, কিভাবে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো। সৃজনশীল হয়তো বা 2-1টা কথা লিখে এভাবে দিতে পারে, তোমরা এটুকু দিয়ে দিবে। আর আজকে আমরা পড়লাম, দেখো আজকে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা থেকে তোমাদের অনেক সময় 2টা করে প্রশ্ন থাকে এই অধ্যায় থেকে, এবং 100% থাকবেই এই অধ্যায় থেকে। আজকে আমরা কি কি পড়লাম একটু দেখি, ছোট করে দেখো। আজকে আমরা বঙ্গভঙ্গ রদ কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে জানলাম। 1911 সালে এটা সম্পাদিত হয়। এরপরে জানলাম বঙ্গভঙ্গ রদের যে কারণগুলো, হিন্দু জাতীয়তাবাদী আন্দোলন, মধ্যবিত্ত বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা, মুসলিম নেতৃবৃন্দের অক্ষমতা, স্বদেশী আন্দোলনের ভূমিকা, স্বরাজ আন্দোলনের ভূমিকা। তারপরে জানলাম হিন্দু সম্প্রদায়ের ব্যাপক প্রতিক্রিয়া। তারপর বঙ্গভঙ্গ রদের ফলে কীরকম প্রতিক্রিয়া ছিল, হিন্দুদের কেমন প্রতিক্রিয়া ছিল, মুসলমানদের কীরকম প্রতিক্রিয়া ছিল সেই সম্পর্কে জানলাম। তারপরে জানলাম মুসলিম লীগ 1906 সালে যেটা সংগঠিত হয়েছিল সেটা সম্পর্কে, অর্থাৎ মুসলিম লীগ সংগঠিত হয় 1906 সালের 30শে ডিসেম্বর। এটা মনে রাখবা, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালের 30শে ডিসেম্বর এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। তারপরে আমরা জেনেছি মুসলিম লীগ গঠনের উদ্দেশ্যগুলো কি কি ছিল সেটা সম্পর্কে আমরা জানলাম। মুসলিম লীগের কার্যক্রম, এই যে মুসলিম লীগ গঠন করা হলো এটার কাজগুলোই বা কী ছিল সেটা সম্পর্কে আমরা জানলাম। মুসলিম লীগ প্রতিষ্ঠার যে গুরুত্ব, এই গুরুত্বর মধ্যে কী ছিল? মুসলিম জাগরণের সূচনা, সর্বভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ, নিজস্ব দলের সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে বাধা, পৃথক নির্বাচন ব্যবস্থা, পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, এগুলো সম্পর্কে আমরা ভালোভাবেই জানলাম। এরপরে আমরা মরলো-মিন্টো সংস্কার আইন, লগ্ন চুক্তি কি, এর বৈশিষ্ট্য কি, এটা যদিও তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা জানবো ভারত শাসন আইন 1919 সম্পর্কে। আমরা জানবো ভারত শাসন আইন 1919 সম্পর্কে নেক্সট ক্লাসে। তো সবাই ভালো থাকবা, আর আশা রাখি বাসায় তোমরা মনোযোগ দিয়ে পড়বা এবং ছোট ছোট প্রশ্নগুলো বের করে নিজেরা খাতায় লেখার চেষ্টা করবা, এতে তোমরা উপকৃত হবা।
আমরাও কিছুটা হলেও উপকৃত হব যে হ্যাঁ তোমরা ভালো করে পড়ালেখা করছো, এটাই হচ্ছে আমাদের বড় উপকার। যাই হোক, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।